বিথি, আজকে তো বিশেষ একটি দিন ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ইশরাত, আজকে এই 13 জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করার মধ্যে দিয়ে কিন্তু জুলাই আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আজকে শেখ হাসিনা এবং বাকি যে 13 জন আওয়ামী লীগের উপদেষ্টা এবং মন্ত্রীরা ছিল তাদের অভিযোগের শুনানি হয়েছে। এজলাসের ভেতরে ছিলেন আমাদের আরেক সহকর্মী মধু। আমরা তার কাছ থেকে আসলে বিস্তারিত একটু জেনে। মধু, আমাদেরকে একটু জানাবেন যে চিফ প্রসিকিউশন কি বললেন, আদালত কি বললেন, পুরো বিষয়টি। আচ্ছা, প্রথমত আমরা যেটা দেখেছিলাম যে আদালত শুরু হওয়ার পর 1.5 ঘন্টা মতো শুনানি হয়েছে দুটি অভিযোগের ভিত্তিতে। প্রথম অভিযোগে আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে কি ছিল এবং সেই পটভূমি তুলে ধরেছিলেন চিফ প্রসিকিউটর। তিনি তুলে ধরে যে কথাগুলো বলছিলেন যে তদন্ত সংস্থার যে অগ্রগতি প্রতিবেদন সেগুলোতে আরেকটু সময়ের প্রয়োজন, সেখানে 2 মাস সময় প্রার্থনা করেন। এক পর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি ছিলেন তিনি প্রথম প্রশ্ন করলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারি করা হয়েছে সেটির কি হয়েছে। তখন চিফ প্রসিকিউটর বললেন যে তারা রেড অ্যালার্ট জারি করে তারপর ইন্টারপোলের সহযোগিতার কথাগুলো বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যে তথ্য আছে তিনি ভারতে পালিয়ে অবস্থান করছেন, সে সমস্ত তুলে ধরার পর আদালত এক ধরনের উষ্মা প্রকাশ করেছেন যে কেন তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না, এই বিষয়টি আমরা দেখলাম। পরবর্তীতে চিফ প্রসিকিউটর আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে বলা হয়েছিল যে আমরা দেখছিলাম যে তিনি শুরু করেছিলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা, আমরা জানি অতি আলোচিত পিলখানা, তারপরে শাপলা চত্বর, এই সমস্ত প্রসঙ্গগুলো তুলে ধরেছেন। বলেছেন যে এই একদিনে গণহত্যাগুলো শুরু হয়নি, শুরু হয়েছে সেই 2009 সালের পরবর্তী সময়ে এসে আওয়ামী লীগ যখন প্রথম পর্যায়ে ক্ষমতা নিয়েছেন সেই ক্ষমতার পরবর্তী সময় থেকে এই প্রক্রিয়াটা চলমান ছিল, তাই এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য একটু সময় লেগেছে। তখন ট্রাইব্যুনাল প্রশ্ন করেছে যে আপনারা বিডিআর হত্যাকাণ্ড কিংবা শাপলা চত্বরের মধ্যে আনতে চান কিনা। তখন বলছে পরবর্তীতে বিশ্লেষণ করব, কিন্তু প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল সেখান থেকে, এই কারণে এই আলোচনাগুলো এসেছে। আচ্ছা, এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটর কিন্তু বেশ কয়েকবারই আমাদেরকে জানিয়েছিলেন যখন আমরা প্রশ্ন করেছিলাম যে আসামি পক্ষের আইনজীবীদের কিন্তু সমানভাবে আসলে ন্যায় বিচার পাওয়ার অধিকার যেহেতু আমাদের সংবিধানে আছে, সমান অধিকার তাদেরকে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আসলে আমরা একটি বিষয় জানতে পেরেছিলাম যে একজন সিনিয়র আইনজীবী সমাজি সাহেব, উনি হচ্ছেন প্রথমে দাঁড়াতে চেয়েছিলেন, এরপর আবার উনি ওকালতনামা প্রত্যাহার করেন। এই বিষয়টা আমি আরেকটি বিষয় একটু পরিষ্কার করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আসামি পক্ষের কোনো আইনজীবী কি এখন পর্যন্ত নিয়োগ হয়েছে কিনা বা ওকালতনামা নিয়েছেন। এই বিষয়ে ভিত্তি প্রথমত হচ্ছে এহসানুল হক সমাজের কথাই আপনি বলছেন। এহসানুল হক সমাজে আজকে 5 জন আইনজীবী আসামির পক্ষে দাঁড়ানোর কথা ছিল, সেটি রাষ্ট্রপক্ষ তিনি দাঁড়ানোর আগেই চিফ প্রসিকিউটর প্রথমেই সাবমিশন দিয়েছেন যে তিনি এহসানুল হক সমাজকে দেখতে পেয়েছেন, তাকে রাষ্ট্রীয় একটি পদে আসীন করা হবে, সে কারণে তিনি যদি এখন দাঁড়ান তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে, সে কারণে তিনি না দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। তখন ট্রাইব্যুনাল সমাজকে প্রশ্ন করেন আপনি কি চান। তখন সমাজে বলেছেন যেহেতু আমাকে এই বিষয় নিয়ে ভাবা হচ্ছে সেহেতু আমি না দাঁড়ালেই ভালো হয়। পরবর্তীতে তার জুনিয়র যিনি আছেন তিনি তার পক্ষে 5 জনের পক্ষে দাঁড়িয়েছেন। আর অন্য আসামিদের পক্ষে আমরা দেখেছিলাম যে 2 জনের পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছেন আর 2 জনের পক্ষে আরো একজন আইনজীবী দাঁড়িয়েছেন। অর্থাৎ আমরা আজকে দেখলাম যে 7 জন আসামির পক্ষে আইনজীবীরা দাঁড়িয়েছেন, বাকিরা কেউ দাঁড়াতে চায়নি। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা দেখছিলাম যে যখন অর্ডারটি ঘোষণা করা হচ্ছিল যে 1 মাস সময় দেওয়া হচ্ছে তাদেরকে কারাগারে রাখা হবে, সেই সময়টা দেখলাম যে কামাল আহমেদ মজুমদার তিনি কিন্তু দাঁড়িয়েছেন, তিনি এজলাস থেকে দাঁড়িয়েছেন, কাঠগড়া থেকে দাঁড়িয়ে তিনি বলেছেন যে মাননীয় আদালত, এই প্রশ্নটি বলে তিনি দাঁড়িয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি আর বলেননি। এরকম 2 বার তিনি দাঁড়িয়েছেন, কিন্তু তার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, তিনি আর কিছু বলেননি। অর্থাৎ কি কারণে বলেন সেটি তো বলতে পারবো না, কিন্তু তিনি কিছু বলতে চেষ্টা করেছিলেন। তার পক্ষে কিন্তু কোনো আইনজীবী আজকে দাঁড়াননি। অর্থাৎ এখানে কিন্তু আসামির পক্ষে আইনজীবী নিয়োগ করাবে, সেটি কিন্তু আসামিরা নিয়োগ করবে। যদি আসামিরা নিয়োগ করতে না পারেন তাহলে রাষ্ট্র তাদেরকে একটি আইনজীবী নিয়োগ করে দেবেন। সেই প্রক্রিয়াটি কিন্তু অনেক দূরে, কারণ হচ্ছে আরও 1 মাস সময় হাতে আছে, তদন্ত প্রতিবেদন আসবে, তার পরবর্তীতে মামলা যখন শুরু হবে তখন হয়তো শুনানিগুলো চলবে। কোন কোন আসামির পক্ষে আইনজীবী আমরা 7 জনের নাম জানতে পেরেছি, একটু আমাদের জানাবেন নাম। নিশ্চয়ই আমার কাছে সেই নামগুলো আছে। আমরা প্রথমত দেখেছিলাম সালমান এফ রহমান, আনিসুল হক, কর্নেল ফারুক খান, তৌফিক ইলিয়া চৌধুরী, পলক, জুনায়েদ আহমদ পলক, এই 5 জনের পক্ষে এহসানুল হক সমাজী দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। পরে ইনুয়ার দীপুমনির পক্ষে হচ্ছে আনিসুর রহমান দুলু, তিনি দাঁড়িয়েছেন। এখানে একটি বিষয় যে তারা আসলে যে অভিযোগনামা হয়েছে সেই অভিযোগনামাটি পাননি বলে তারা অভিযোগ করেছেন। ট্রাইব্যুনাল বলেছে যেহেতু অভিযোগটি এখনো পূর্ণাঙ্গভাবে জমা হয়নি, তদন্ত প্রতিবেদনটি আসেনি, সেহেতু এটি আসার পরে তারা সেটিকে পাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে চিফ প্রসিকিউটর যে কথাগুলো বলছেন যে আজকের দিনটি একটি বিশেষ দিন এই ট্রাইব্যুনালের জন্য, কারণ হচ্ছে যে ট্রাইব্যুনালটি যিনি গঠন করেছেন তাদের যে আমলারা আছেন, আমরা সাংবাদিকদের বলতে শুনেছিলাম যে এখানে মন্ত্রিসভা বসে গেছে আওয়ামী লীগ আমলে, অর্থাৎ 13 জন যারা বসেছেন, কাঠগড়ায় 12 জনের জায়গা হয়েছে, দীপমণি কিন্তু কাঠগড়ায় জায়গা পাননি, অর্থাৎ তাকে বাইরে বসতে হয়েছে। 13 জন যারা এসেছেন, আরেকজন বাকি ছিলেন, সব মিলিয়ে কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি 2-4 জন ছাড়া বাকি সবাই কিন্তু এখানে আছেন। তাই তাদের বিচারের জন্য চিফ প্রসিকিউটর বেশ উদ্বিগ্ন, বেশ উদ্দীপ্ত বলা চলে, কারণ আমরা দেখেছিলাম যে এখানে অন্য যারা আইনজীবী আসছেন, বিশেষ করে আজকে দেখেছেন
দেখতেন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এজলাস কক্ষ, আমরা আইনজীবী সাংবাদিকরা অনেকে বসার সুযোগ পাইনি। সে কারণে এই দিনটিকে তিনি বিশেষ বলেছেন, কারণ শেখ হাসিনার গড়া যেই আদালত, সেই আদালতে তার বিচারের এখন অবস্থান তৈরি হচ্ছে। যতটুকু আমরা জানি আসলে চিফ প্রসিকিউটর মনে হয় বলেছিলেন যে আসামিগুলো আছে তাদের বিরুদ্ধে আসলে শুধুমাত্র আসলে গণহত্যা না, গুম, সেই সাথে হচ্ছে যে লাশকে পুড়িয়ে ফেলা, বিকৃত করে ফেলা, সেই সাথে হচ্ছে জানাজা পড়তে না দেয়া, ডেথ ওয়ারেন্ট ইস্যু, এই বিষয়গুলো মনে বলেছেন যে এই যে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আসলে ওনাদের বিরুদ্ধে আছে এবং প্রমাণও আসলে পটভূমির প্রমাণও তারা পেয়েছে। শন, লাভলি বিথি এবং মহিউদ্দিন মধু দুজনকে অসংখ্য ধন্যবাদ।